বেরো এখান থেকে। আমি মুখে যা বলি তাই করি। তোকে এমন মার মারবো না, তোর এই মার কাটারি বুলি একেবারে ঘুচিয়ে দেবো। মার কাটারি ঠিক করছিস না পুতুল? বড় বাড়িতে বিয়ে হয়ে কি ভেবেছিস পার পেয়ে যাবি? আমার টাকা ফেরত না দিলে না তোর কি অবস্থা হবে দেখে নিস। এই দাদা না বর কি বলিস মার কাটারি? আমার এই পা ধরে যদি না কেঁদেছে না, আমিও মহুলবনি মার কাটারি সিধু নেই, কথাটা মনে রাখিস। আচ্ছা কি করলি তুই? তুই শয়তানটাকে খেপিয়ে দিলি। হ্যাঁ, ও কি বললো শুনলি তুই? ও জামাই ওকে যে শাসিয়ে গেল। বাবা তুমি একটু শান্ত হবে, ভিতরে যাও, আমি সামলে নেবো সবটা। মা নিয়ে যাও না বাবাকে ভিতরে, নিয়ে তো চুমান চাই না, এটা রেখে দে, বাবাকে নিয়ে যা। ঠাম্মি ভিতরে যাও, ভিতরে যাও, আমি দেখে নেবো বলছি তো, যাও ভিতরে যাও, যাও না। শুধু বারবার ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই অবস্থায় পুতুলদের রেখে চলে যাওয়াটা ঠিক হবে না। মাঝরাতে যদি সিধু আবার এসে ঝামেলা করে, না না, এটা কাপুরুষতা হবে। আমি বলছিলাম যে এখানে দাঁড়িয়ে আছো, ভিতরে যাবে? হ্যাঁ, আমি বাড়ি যাবে তো? এখনই বেরিয়ে যাবে? আমি থাকছি আজ। সিধুর আবার ঘুরে আসতে পারে, আর তুই যতই সাহসী হোক না কেন, তুই একা পারবি না। ওই শয়তানগুলোর সাথে তুই একা পেরে উঠবি না। দাদা ভাই, চল বাড়ি যেতে হবে তো। এখানে যে অশান্তি সে সকাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে দাঁড়া, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। দাঁড়া, ব্যাগ আনতে হবে না, আজ রাত আমি এখানেই থাকবো। মানে কি বলছিস কি তুই দাদা ভাই? এখানে রাতে কি করে তুই ঘুমাবি? এত গরম, তার মধ্যে মশা, চারিদিকে মশা ছেকে ধরছে। না না, আমি কিছুতে এখানে আর থাকতে পারবো না। তুই প্লিজ বাড়ি চল দাদা ভাই। একটা রাতের ব্যাপার, ঠিক ম্যানেজ হয়ে যাবে, কাল সকালে যাব। উফ, আমার হয়েছে যত জ্বালা। এখন একা ফিরলেই বা কি? মেজমা আমাকে তো কথা শোনাবেই যে আমি রাতে থেকে নজর রাখলাম না। তারপর যদি পকেট মানিটা না দেয়, না না দাদা ভাই, তোর জন্য না আমার রাতের ঘুমটাই নষ্ট হয়ে যাবে, বিরক্তিকর। যা বলছি চল, এদিকে আয়, আয় এদিকে। ময়ূক্তা, তুমি শুধু এভাবেই আমার পাশে থেকো, এতেই আমি অনেক শক্তি পাই। তুমি আমার পাশে থাকলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তুই এক কাজ কর, তুই উপরে শো, আমাকে নিচে কিছু একটা পেতে দে। একদম না, তুমি খাটে শো, আমি দরজা বন্ধ করে মেঝেতে শুয়ে পড়বো। যা বলছি সেটা কর পুতুল। ঘরে কোনো মোটা চাদর টাদর থাকলে দে, আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়ছি। ময়ূক্তা, জেদ কেন করছো বলো? তোমার কি মেঝেতে শো অভ্যেস আছে? নেই তো, আমি তো ছোট থেকে মেঝেতে শুয়েই বড় হয়েছি, আমার অসুবিধা হবে না। তুমি নিচে শোবে, গা হাত পা ব্যথা হবে, ঠান্ডা লেগে যাবে, আমি মেঝেতে শোবো। এটাই তোর সমস্যা, তুই একটাও কথা শুনিস না। যেটা নিজের ইচ্ছা হয় সেটাই তুই করিস। আমি যেটা করি সেটা তোমার ভালোর জন্যই করি ময়ূক্তা। আর এখনো যেটা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। অনেক রাত হয়েছে, তুমি জেদ করো না, শুয়ে পড়ো তো এখানে, আমি মেঝেতে শোবো। বিশ্বাস করো, আমার একটুও কষ্ট হবে না। যা ইচ্ছা হয় সেটাই কর।
আমাকে সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। কোনোদিন আমি তোকে স্ত্রীর আসনে বসাতে পারবো না। কোনোদিন আমার স্ত্রী হিসাবে কোনো অধিকার তুই দাবি করবি না। ময়ূক, তুমি এত রাতে আমাদের বাড়িতে কেন? সেটা পরের কথা। আগে তুমি বলো, বিয়ের আসর থেকে তুমি পালিয়ে গেছিলে কেন? কি হলো বলো, কি হলো বলো না। আর পালাটাই যখন তখন ফিরে এলে কেন মিতুল? তুমি এত বড় আঘাত দিতে পারলে আমাকে? তোমার বাড়ির মান সম্মান, আমার বাড়ির মান সম্মান নষ্ট করে তোমার শান্তি হলো না? আবার ফিরে এসেছো কেন? কি হলো বলো, কেন? সে অনেক কথা ময়ূক, আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। ইচ্ছে করে আমি তোমাকে ছেড়ে যাইনি ময়ূক, সব বলবো আমি তোমাকে। না, আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও চলে যাও। প্লিজ আমার কথাটা শোনো ময়ূক, আমি অসহায় হয়ে তোমার কাছে ফিরে এসেছি ময়ূক। তুমি আমাকে অসহায় করে পালিয়েছিলে, তখন তুমি একবার ভেবেছিলে যে একটা মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে সারা জীবনের জন্য আপন করে নিয়ে যাবে বলে? সেদিন তো তুমি আমার অসহায়তার কথা একবারও ভাবনি যে তুমি চলে গেলে আমার কি হবে, আমার পরিবারের কি হবে।